মুজিব হত্যাকারীদের সঙ্গে আপোষ করিনি। অদৃষ্টের খেলায় অনেক পট পরিবর্তন হয়েছে। আমাকেও সেনাবাহিনী ছেড়ে হতে হয়েছিল রাষ্ট্রদূত, কিন্তু নীতির প্রশ্নে এবং বিবেককে শুদ্ধ রাখার তাগিদে নিজের ভালো মন্দ তোয়াক্কা না করে পরবর্তী সময়েও নিজের অবস্থানে অটল ছিলাম। 1976 সালে যেমন মুজিব হত্যাকারীদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মীকরণ না করার জন্য জিয়াকে অনুরোধ করেছিলাম, তেমনি 1982 এবং 1994 সালেও এদের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন করিনি। 1982 সাল, এরশাদ তখন ক্ষমতায়। আমি ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত। আলজেরিয়া থেকে মুজিব হত্যার সঙ্গে জড়িত তৎকালীন কাউন্সিলর মেজর মহিউদ্দিনকে জাকার্তায় বাংলাদেশ দূতাবাসে বদলি করা হয়। আমি তাকে আমার দূতাবাসে নিতে অস্বীকৃতি জানাই। জেনারেল এরশাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ARS দোহাকে আমি সরাসরি বলি, দেশের রাষ্ট্রপতি হত্যার সঙ্গে জড়িত এসব উচ্ছৃঙ্খল অফিসারকে আমি আমার সঙ্গে চাকুরি করতে দিতে রাজি নই। পরে ফিলিপিন থেকে তার স্থলে মোতাহার হোসেনকে পাঠানো হয়। বর্তমানে তিনি OIC-তে চাকুরি করেন। 1994 সালে আবারও একই রকম সমস্যায় পড়তে হয়। আমি তখন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত। বেগম খালেদা জিয়া সরকার প্রধান। সে সময় মুজিব হত্যার সঙ্গে জড়িত লেফটেন্যান্ট কর্নেল পাশাকে জিম্বাবুয়ে থেকে অস্ট্রেলিয়ায় আমার অধীনে বদলি করা হলে আমি তাকে গ্রহণ করতে অপারগতা জানাই। পাশার বদলির আদেশ পেয়ে আমি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। তাকে না পেয়ে তৎকালীন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলি। তিনি আমাকে জানান সর্বোচ্চ পর্যায় থেকে মানবিক কারণে তাকে অস্ট্রেলিয়ায় বদলি করা হয়েছে। আমি তাকে বলি যে আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিন, আমি কোনো অবস্থাতেই কর্নেল পাশাকে আমার দূতাবাসে নিতে রাজি নই। তিনি আমাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। ফলে আমি বিষয়টি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি জানাই এবং আমার অবস্থান ব্যাখ্যা করি। তিনি বলেন চিকিৎসার স্বার্থে তাকে সেখানে বদলি করা হয়েছে এবং আমাকে তা গ্রহণ করতে হবে। এরপরও আমি তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাই এবং বলি প্রয়োজনে আমাকে দেশে নিয়ে আসতে পারেন। তিনি আমাকে এই বিষয়ে পরে জানাবেন বলে জানান। সপ্তাহখানেক পরে পাশার বদলির আদেশ প্রত্যাহার করা হয় এবং তার স্থলে জাপান থেকে মোস্তাকিমকে পাঠানো হয়। বর্তমানে তিনি হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল। যা হোক, সে সময়ে ক্ষমতাসীন সরকার শেখ মুজিব হত্যায় জড়িত অফিসারদের 1975-এর 3রা নভেম্বরের পর দেশের বাইরে পাঠিয়ে দেয়। 7ই নভেম্বরের অভ্যুত্থানের পর তারা মনে করেছিলেন দেশে আসতে পারবেন, কিন্তু জিয়া তাদের সে সুযোগ দেননি। তবে এদের মধ্যে ফারুক, রশিদ ও ডালিম সরকারের বিনা অনুমতিতে দু একবার দেশে এসেছিল, কিন্তু বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে আবার তাদের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এদের মধ্যে ফারুককে একবার গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়, পরে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। ওই সময় ফারুক, রশিদদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে জিয়া বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল তোয়াবকে বরখাস্ত করেন। মোশতাকের সময় এরাই তাকে জার্মানি থেকে ডেকে এনে বিমান বাহিনীর প্রধান বানান। ফারুক, রশিদ ছাড়া মুজিব হত্যার সঙ্গে জড়িত বাকি সবাই চাকুরি নেয়। এদের মধ্যে কমিশনড র্যাঙ্কের নিচের কয়েকজন, যেমন হাবিলদার মারফত আলী শাহ এবং মোহাম্মদ আব্দুল বারীকে নিম্ন পদে চাকরি দেওয়া হয়। ব্রিগেডিয়ার নুরুল ইসলামের সঙ্গে কাজী জাফর আহমেদ, মওদুদ আহমেদ, ডাক্তার মতিন, মশিউর রহমান এসব রাজনীতিবিদদের ঘনিষ্ঠ যোগাযোগ এবং যাতায়াত ছিল। ফলে সেনাবাহিনীর শৃঙ্খলা দেখার সময় তার ছিল না। তিনি নিজেকেও একজন ভবিষ্যৎ রাজনীতিবিদ হিসেবে তৈরি করেছিলেন এবং পরে জিয়ার আমলে তিনি মন্ত্রীও হন। আর্মি আইন সংশোধন। 1978 সালে জিয়া আর্মি আইন সংশোধন করে সেনাবাহিনীতে কর্মরত থেকেই রাষ্ট্রপতি পদে নির্বাচন করেন।
জিয়ার বিপক্ষে জেনারেল ওসমানীকে দাঁড় করানো হয়। জিয়া বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয়লাভ করেন। এর আগের হ্যাঁ না ভোটের তুলনায় ওই নির্বাচন নিরপেক্ষ ছিল। সরকার প্রধান হিসেবে 1977 সালে লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে যোগদানের লক্ষ্যে উপদেষ্টাদের পরামর্শে জেনারেল জিয়া হ্যাঁ না ভোটের প্রহসন করেন। ওই নির্বাচনকে দেশে ও বিদেশে হাস্যকর নির্বাচন হিসেবে গণ্য করা হয়। অবশ্য সেনা আইন সংশোধন করে করা পরবর্তী নির্বাচনের সময় জিয়ার জনপ্রিয়তা তুঙ্গে ছিল। আইন মন্ত্রণালয়ের তৎকালীন ড্রাফটিং ইনচার্জ যুগ্ম সচিব আব্দুল কুদ্দুস চৌধুরী আর্মি আইনের খসড়া নিয়ে আসেন যাতে করে জিয়া সেনাবাহিনীতে থেকেই নির্বাচনে অংশ নিতে পারেন। আমি তখন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে সামরিক আইন কানুন দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত। তাই খসড়ার ওপর কুদ্দুস সাহেব আমার মন্তব্য জানতে চাইলে আমি বলি, ফিল্ড মার্শালের স্থলে মেজর জেনারেল শব্দ প্রতিস্থাপন করলেই তো হয়, এর জন্য খসড়া আইন তৈরি করার কি দরকার ছিল? তিনি আমার এ বক্তব্যে মনক্ষুণ্ণ হন এবং চলে যান। উল্লেখ্য, পাকিস্তান আমলে আইয়ুব খানও ফিল্ড মার্শাল থাকাকালীন এক সামরিক আদেশ বলে নির্বাচনে অংশ নিয়েছেন। আব্দুল কুদ্দুস চৌধুরী পরেও বিভিন্ন সংশোধনীর উদ্যোক্তা ছিলেন এবং এরশাদের আমলে সচিব ও বিচারক হন। এরশাদ জিয়াকে রাজনীতিতে উৎসাহিত করতেন। ওই বছরই জিয়ার পরোক্ষ পৃষ্ঠপোষকতায় এবং মদতে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হল জাগ দল বা জাতীয় গণতান্ত্রিক দল। এদের সমন্বয়ে পরবর্তী সময়ে জিয়া গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা সংক্ষেপে বিএনপি। 19 দফা কর্মসূচি নিয়ে শুরু হয় সংগঠনের কার্যক্রম। বিভিন্ন দল থেকে ছুটে আসে রাজনীতিবিদগণ। এর সঙ্গে যুক্ত হয় জাতীয় গোয়েন্দা নিরাপত্তা, সামরিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন আমলা, ব্যবসায়ী ও কিছু সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের জনগোষ্ঠী। ক্ষমতার লোভে এবং বিভিন্ন সুবিধা প্রাপ্তির আশায় নতুন ওই দলে অনুপ্রবেশ ঘটে অনেক ভুঁইফোর নেতার। অনেক অখ্যাত অথচ হঠাৎ ধনবান এবং কিছু স্বাধীনতা বিরোধী লোকজন ওই দলে ভিড়ে যায়। ব্রিগেডিয়ার নুরুল ইসলামের সঙ্গে মেজর জেনারেল এরশাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি যখন লন্ডন থেকে ঢাকায় আসি, এরশাদ তখনও উপসেনার প্রধান। এরশাদ ভারতে প্রশিক্ষণে থাকা অবস্থাতেই রাষ্ট্রপতি মুশতাক, ওসমানী, ফারুক ও রশিদের সমর্থনে মেজর জেনারেল পদে পদোন্নতি পান এবং উপসেনাপ্রধান পদে অধিষ্ঠিত হন। উপসেনাপ্রধান থাকা অবস্থাতেই এরশাদ জিয়াকে রাজনীতিতে জড়ানোর জন্য উৎসাহিত করতেন। এর পেছনে লুকানো ছিল এরশাদের নিজের স্বার্থ এবং ভবিষ্যতের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা। এছাড়া অন্যান্য কিছু সুবিধাবাদী অপেশাদার সামরিক অফিসার ও তথাকথিত কিছু নেতা যারা স্বাধীনতার পর রাজনীতিতে সুবিধা করতে পারেননি, তারা জিয়াকে রাজনীতিতে জড়ানোর জন্য উৎসাহ যোগাতেন। এরশাদের উচ্চাভিলাষ ও ক্রমোন্নতি। জেনারেল এরশাদের সঙ্গে আমার পরিচয় বহুদিনের। 1964 সালে এরশাদ যখন ক্যাপ্টেন, তখন আমি যশোরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট। এরশাদকে অফিসার্স ট্রেনিং স্কুল থেকে স্বল্প মেয়াদী কমিশনড অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় পাকিস্তান সেনাবাহিনীতে। এই অফিসার প্রশিক্ষণ স্কিম ছিল স্বল্প সময়ের জন্য। যুদ্ধের প্রয়োজনে 1948 সালের কাশ্মীর যুদ্ধের পর 1950 সালের প্রথম দিকে জরুরি ভিত্তিতে পাকিস্তানের কোহাট শহরে এই প্রশিক্ষণ চালু করা হয়েছিল। অফিসার্স ট্রেনিং স্কুল নামে ওই প্রশিক্ষণ কেন্দ্রে মাত্র 9 মাসের ট্রেনিং এর পর এদের স্বল্প মেয়াদী কমিশন দেওয়া হতো। বয়সসীমা এবং অন্য শর্তাবলী শিথিল করার কারণে অনেকে অন্য চাকরি ছেড়ে এতে যোগ দেয়। পরে ফিল্ড মার্শাল আইয়ুব খানের আমলে ওই ট্রেনিং স্কুল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া অধিকাংশকে লেফটেন্যান্ট, ক্যাপ্টেন ইত্যাদি পদে থাকাকালে অব্যাহতি দেওয়া হয়, কারণ এদের ব্যাপারে শর্তই ছিল সরকার ইচ্ছা করলেই তাদের অব্যাহতি দিতে পারবে। স্কিম এক্স এর অধীনে এরশাদের ব্যাচের অনেককেই
মাত্র কয়েক বছর চাকুরি করার পর অব্যাহতি দেওয়া হয়। 13 বছর চাকুরির পর 1965 সালে এরশাদ মেজর পদে উন্নীত হন। একজন দক্ষ, চৌকস ও বিচক্ষণ সেনা কর্মকর্তা হিসেবে যদিও তার সুনাম ছিল না, কিন্তু চতুর সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তার প্রচুর দক্ষতা ছিল। যেমন তিনি জেনারেল ওসমানীর প্রিয় পাত্র হতে পেরেছিলেন। পাকিস্তান প্রত্যাগত এরশাদ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন 1973 সালে। এরপর মাত্র 7 বছরে তিনি লেফটেন্যান্ট কর্নেল থেকে তরতর করে লেফটেন্যান্ট জেনারেল ও সেনাবাহিনী প্রধান হয়ে যান। আর 8 বছরের মাথায় তিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যান। আমি আগেই উল্লেখ করেছি, তখন বাংলাদেশ সেনাবাহিনীতে অনৈক্যের একটা প্রধান কারণ ছিল মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা সেনা অফিসারদের দ্বন্দ্ব। এরশাদ উপসেনাপ্রধান হওয়ায় এ সুযোগকে অত্যন্ত চতুরতার সঙ্গে কাজে লাগান। তিনি এদের মধ্যে বিভেদের ফাটল সৃষ্টি করেন। মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের দাবিয়ে রেখে অমুক্তিযোদ্ধা কর্মকর্তাদের সুযোগ সুবিধার পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করেন। তখন মেজর জেনারেল পদমর্যাদার সেনা অফিসারদের মধ্যে 4 জন ছিলেন মুক্তিযোদ্ধা। এই 4 জনের মধ্যে একজন ছিলেন ডাক্তার শামসুল হক, বাকি 3 জন মীর শওকত, মঞ্জুর ও আমি। আবার এদের মধ্যে 2 জন শওকত ও মঞ্জুরের সম্পর্ক ভালো ছিল না, যা আগেই বলেছি। 28 জন কর্নেলের পদোন্নতি। রাজনীতিতে অংশগ্রহণের জন্য জিয়াকে এরশাদ খুব উৎসাহিত করতেন, যা আগেই বলেছি। এরশাদ জিয়াকে প্রায়ই বলতেন, আপনি সেনাবাহিনী ও জনগণের মধ্যে খুব জনপ্রিয়। অথচ আমার মতে তখন জিয়ার জনপ্রিয়তা ক্রমাবন্নতির দিকে। সে সময়ের একটি ঘটনার কথা বলতে পারি যা সেনাবাহিনীতে বেশ অসন্তোষ সৃষ্টি করে। কোনো রকম যোগ্যতার বিচার না করেই জিয়া 28 জন কর্নেলকে ব্রিগেডিয়ার পদে উন্নীত করেন। এদের অনেকেই ছিল অযোগ্য ও অদক্ষ, যা নিয়ে সেনাবাহিনীতে বিরূপ প্রতিক্রিয়া হয় এবং জুনিয়র অফিসারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এখানে তিনি সেনাবাহিনীর স্বার্থকে প্রাধান্য না দিয়ে শুধু রাজনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দেন। পদোন্নতিপ্রাপ্ত এই 28 জনের মধ্যে ব্রিগেডিয়ার সাদেকুর রহমানও ছিলেন। এই কর্নেল সাদেক যখন বগুড়াতে অফিসিয়েটিং ব্রিগেড কমান্ডার, তখন 30 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত বগুড়াতে সেনা বিদ্রোহ হয়। সে বিদ্রোহের ঘটনা তদন্তের দায়িত্বে ছিলেন পাকিস্তান প্রত্যাগত মেজর জেনারেল লতিফ। জেনারেল লতিফ ওই বিদ্রোহের জন্য সাদেককে দায়ী করেন। ব্রিগেডিয়ার পদে সাদেকুর রহমানের পদোন্নতির কথাবার্তা যখন চলছিল, আমি তখন অ্যাডজুটেন্ট জেনারেল, সে হিসেবে আর্মি প্রমোশন বোর্ডের একজন সদস্য। ফাইল পড়ার সময় জেনারেল লতিফের ওই মন্তব্য আমার নজরে আসে। কর্নেল সাদেক তখন জিয়ার সামরিক সচিব। ফলে জিয়াকে তোষামত করার উদ্দেশ্যে জেনারেল লতিফ ও অন্যান্য কর্মকর্তা বোর্ড সভায় আশ্চর্যজনকভাবে তার প্রমোশন সমর্থন করে বসেন। মিটিংয়ে আমি সাদেকুর রহমান সম্পর্কিত জেনারেল লতিফের ওই মন্তব্য জিয়ার দৃষ্টিগোচরে আনার চেষ্টা করি। জিয়া তখন রাগান্বিত হন এবং বিরক্তির সঙ্গে উচ্চস্বরে বলেন, তদন্ত রিপোর্টে কি আছে পড়ো। আমি তখন জিয়াকে ইংরেজিতে বলি, মিস্টার প্রেসিডেন্ট, I am trying to do my duty as Adjutant General, and if you are unwilling to hear what is written in the court of inquiry concerning your military secretary, I do not think I should sit here as a member of a promotion board. এই বলে আমি ফাইলটি বন্ধ করে ফেলি। পরে তিনি স্বর নিচু করে আমাকে পড়তে বলেন। আমি তা পড়ে শোনাই। এরপর তিনি সভা শেষ না করে উপসেনাপ্রধান জেনারেল এরশাদকে সভা পরিচালনার ভার দিয়ে চলে যান। জিয়া পরে ওই 28 জনের সঙ্গে সাদেকের প্রমোশন অনুমোদন করেন। মজার ব্যাপার হলো, এই ধরনের মিটিংয়ের বিষয়বস্তু অত্যন্ত গোপন থাকার কথা। মিটিংয়ে সব ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন, শুধু সদস্য সচিব হিসেবে মাত্র একজন জুনিয়র অফিসার থাকেন, আর পদাধিকার বলে সচিব হিসেবে সে মিটিংয়ের তৎকালীন কর্নেল
সুবেত আলী ভূঁইয়াও ছিলেন। মিটিংয়ে আমি জিয়াকে সাদিকুর রহমান সম্পর্কে যা বলেছি, সুবেত আলী ভূঁইয়া তা সাদিকুর রহমানকে বলে দেন, যা গুরুতর বিশ্বাসভঙ্গের অপরাধ এবং শাস্তিযোগ্য। সাদেক যেহেতু জিয়ার সামরিক সচিব, তাই তাকে খুশি করার জন্য ভূঁইয়া তাকে মিটিংয়ের তথ্য দেন। সাদিকুর রহমান আমার দুঃসম্পর্কের আত্মীয়। মিটিংয়ে তার পদোন্নতির ব্যাপারে আমার আপত্তির কথা শুনে তিনি আমার বাসায় আসেন এবং অনুযোগ করেন। সভার এসব গোপন সিদ্ধান্ত তার জানার কথা নয়। আমি তার কাছে জানতে চাই তিনি এসব কথা কোথা থেকে জানলেন। অনেক পীড়াপিড়ির পর তিনি তৎকালীন কর্নেল সুবেত আলী ভূঁইয়ার নাম বলেন। আমি বিষয়টি জেনারেল জিয়াকে অবহিত করি এবং সুবেত আলী ভূঁইয়াকে অন্যত্র বদলি করার সুপারিশ করি। জিয়া আমাকে জানান, তৎকালীন উপসেনাপ্রধান এরশাদের সুপারিশে সুবেত আলী ভূঁইয়াকে আর্মি হেডকোয়ার্টারের সামরিক সচিবের মতো স্পর্শকাতর পদে নিয়োগ দেওয়া হয়েছে। যা হোক, পরে তাকে অন্যত্র বদলি করা হয় এবং তার স্থলাভিষিক্ত করা হয় তৎকালীন কর্নেল নাসিমকে। ছলনা ও চাতুর্য দিয়ে এরশাদ জিয়ার আস্থাভাজন হন। এদিকে এরশাদ ধীরে ধীরে জিয়ার কাছে নিজের গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততা ও আস্থাভাজন হওয়ার পথ করলেন। ছলনা ও চতুরতার মাধ্যমে এরশাদ জিয়ার খুব প্রিয় পাত্র হলেন। জিয়াও তাকে বিশ্বাস করতে শুরু করলেন। একসময় জিয়া এরশাদকে সেনা প্রধান করে নিজে ওই পদ থেকে সরে আসার ইচ্ছে প্রকাশ করলেন। এ পদক্ষেপ নেওয়ার পূর্বে জিয়া একদিন আর্মি হেডকোয়ার্টারের সামনের লনে হাঁটতে হাঁটতে কথা প্রসঙ্গে আমার মতামত জানতে চাইলেন। আমি জেনারেল মঞ্জুরকে সেনা প্রধান করার কথা বললাম। জিয়া আমার ওই মতামতকে অন্যভাবে নিলেন। ভাবলেন আমি আর মঞ্জুর একই পক্ষের। তাই জিয়া আমার দিকে তাকিয়ে কটাক্ষ করে বললেন, তোমরা দুজনেই চিফ হবে, তবে অপেক্ষা করতে হবে। শুধু আমি নই, জিয়ার অন্যান্য সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, অনুগত ও বন্ধুবান্ধবরা এরশাদকে সেনা প্রধান করার বিপক্ষে ছিলেন। এরশাদ তখন জিয়া সরকারের দুর্নীতি দমনের প্রধান সমন্বয়কারী, অথচ তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ নিয়ে সেনাবাহিনীতে কথাবার্তা হতো। এছাড়া তার নৈতিক চরিত্র নিয়ে অনেক কানাঘুষা ছিল। সেনাবাহিনীতে এসব নিয়ে তখন কথাবার্তা হতো। এত কিছু সত্ত্বেও জিয়া 1979 সালের 29 এপ্রিল এরশাদকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনাপ্রধান করেন। সেনাপ্রধান হওয়ার পর এরশাদ অত্যন্ত সুকৌশলে পদক্ষেপ নিতে লাগলেন। তার নিজের পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ ও দায়িত্বসম্পন্ন পদগুলোতে বহাল করলেন। মুক্তিযোদ্ধা অফিসারদের পার্বত্য বা প্রত্যন্ত অঞ্চলে বদলি করা হলো। কৌশলে স্পর্শকাতর পদগুলো থেকে মুক্তিযোদ্ধাদের সরিয়ে দেওয়া হলো। সেনা ও সামরিক গোয়েন্দা বিভাগগুলোতে তিনি নিজের কাছের লোকদের নিয়োগ করলেন। পরে ক্ষমতা দখলের সময় এসব লোক তাকে সহায়তা করে এবং তার রাজনীতির দোসর হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ চাঁদ চৌধুরী, যিনি পরে মন্ত্রী হন। বিদেশে প্রশিক্ষণের জন্য নিজের পছন্দমতো লোকদের পাঠিয়ে তার প্রতি আনুগত্যের জন্য পুরস্কৃত করতেন। আর্মি হেডকোয়ার্টারের একজন PSO হিসেবে এসব বিষয়ে আমার সঙ্গে তার পরামর্শ করার কথা, কিন্তু এরশাদ সেটা এড়িয়ে যেতেন। মুক্তিযোদ্ধা অফিসারদের পার্বত্য চট্টগ্রামে বদলি। 80 থেকে 81 সালের মধ্যে মুক্তিযোদ্ধা অফিসারদের ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে পার্বত্য চট্টগ্রামে পোস্টিং দেওয়া হয়। এটা ছিল একটা কষ্টকর স্থান এবং সেনাবাহিনীতে এটা হার্ড স্টেশন নামে পরিচিত। বিষয়টি নিয়ে আমি এরশাদের সঙ্গে কথা বলি। ওইসব পোস্টিং রাষ্ট্রপতি জিয়ার ইঙ্গিতেই হচ্ছিল বলে তিনি আমাকে বোঝাতে চান। এরপর আমি বিষয়টি রাষ্ট্রপতি জিয়ার দৃষ্টিতেও আনি, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। পার্বত্য চট্টগ্রামে পোস্টিং হওয়া ওইসব মুক্তিযোদ্ধা অফিসার স্বাভাবিক কারণে চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরের অধীনে ছিলেন। দুঃখজনক হলেও সত্য, 1981 সালে জিয়া হত্যার পর সেনাবাহিনী থেকে প্রকাশিত তথাকথিত শ্বেতপত্রে এত মুক্তিযোদ্ধা অফিসারকে চট্টগ্রাম
ও পার্বত্য চট্টগ্রামে জড়ো করার জন্য জেনারেল মঞ্জুরকে দোষারোপ করা হয়। অথচ প্রকৃত সত্য হল আর্মি হেডকোয়ার্টার থেকেই ওই সেনা অফিসারদের বদলি করা হয়েছিল। আইন অনুযায়ী এক্ষেত্রে জিওসির বিশেষ কিছু করণীয় ছিল না। জিয়ার সঙ্গে সম্পর্কে শীতলতা। এদিকে আমি বিদেশ থেকে আসার আগেই অনেকগুলো বিদ্রোহ ও অভ্যুত্থানের কোর্ট মার্শাল ও ফাঁসির হুকুম হয়ে গিয়েছিল। এদের কাগজপত্র দেখে মনে হয়েছে তারা সত্যিকারভাবে ন্যায় বিচার পায়নি। তড়িঘড়ি করে তাদের বিচার করা হয়। সমস্ত পরিস্থিতি অনুধাবন করে 1980 সালে আমি জিয়াকে একটি চিঠি লিখি। আমি মনে করেছিলাম এত ব্যস্ততার মধ্যে জিয়াকে হয়তো কথা না বলে চিঠি লেখায় সমীচীন হবে, কারণ ব্যস্ততার ফাঁকে হয়তো তিনি চিঠিটা পড়ে বিস্তারিত অবহিত হবেন। চিঠিটা আমি নিজ হাতে তাঁকে দিই, কিন্তু বাস্তবতা হল জিয়া চিঠিটার বিষয়বস্তু নিয়ে আমার সঙ্গে কোনো আলাপ করেননি এবং উত্তরও দেননি। জিয়ার সঙ্গে আমার সম্পর্কের ক্রমেই অবনতি হচ্ছিল। মূলত আমি সব সময় সেনাবাহিনীর শৃঙ্খলা ও এর সার্বিক স্বার্থের ওপর জোর দিয়েছি। আমি সরল মনে জেনারেল জিয়াকে রাজনীতিতে না জড়ানোরও পরামর্শ দিয়েছিলাম, কেননা মার্শাল ল ও অন্যান্য কারণে কিছু সামরিক কর্মকর্তা দুর্নীতি এমনকি চাকরিরত অবস্থাতেই সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ছিলেন। এসব বিবেচনা করে একদিন বঙ্গভবনে জেনারেল জিয়ার সঙ্গে কর্নেল তাহেরের ফাঁসি ও আর্মির বিদ্যমান অবস্থা নিয়ে আলোচনা করি। আলোচনার এক পর্যায়ে আমি জেনারেল জিয়াকে অনুরোধ করি যে দেশে একটা সাধারণ নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে পুরোপুরি সেনাবাহিনীতে ফিরে আসুন। আমি তাকে এও বলেছিলাম, এভাবে যদি ক্ষমতা আঁকড়ে থাকেন তাহলে জনগণের মাঝে সেনাবাহিনীর সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হবে। জেনারেল জিয়া তখন এসব ব্যাপারে কোনো মন্তব্য করেননি। আমি ভেবেছিলাম তিনি হয়তো আমার প্রস্তাব ভালোভাবেই গ্রহণ করেছেন। আমার ওই ধারণা আরো বদ্ধমূল হলো এই কারণে যে জিয়া পরে এ সম্পর্কে জেনারেল এরশাদ ও নুরুল ইসলামের সঙ্গে আলাপ করেন। এরা দুজনেই জিয়াকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনীতিতে জড়ানোর ব্যাপারে উৎসাহ দিতেন বলে আমার মনে হতো। বাস্তবতা হলো জিয়ার রাজনীতিতে জড়ানোর ব্যাপারে আমার নেতিবাচক মনোভাব এবং মিটিংয়ে তার সামরিক সচিব ব্রিগেডিয়ার সাদেকের ব্যাপারে তার সঙ্গে আমার কথোপকথনের ফলস্বরূপ তার সঙ্গে আমার সম্পর্ক শীতল হতে থাকে। এখানে বলতে হয় 1977 সালের অক্টোবরের অভ্যুত্থান ও সেনা বিদ্রোহ এবং অন্যান্য উচ্ছৃঙ্খলতার প্রেক্ষাপটে জিয়া আমাকে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসেন। তখন আমার উপর জিয়ার আস্থা ছিল। তিনি বিশ্বাস করতেন সেনাবাহিনীতে কোনো গ্রুপিং বা দলাদলির সঙ্গে আমি সম্পৃক্ত নই। পরে রাজনীতি সংক্রান্ত কার্যকলাপের প্রতি আমার নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে আমার প্রতি তিনি আস্থা অব্যাহত রাখতে পারেননি। 1981 সালের এপ্রিল মাসে আমি ক্যাডেট কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে সস্ত্রীক চট্টগ্রাম ফৌজদারহাট ক্যাডেট কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করি। রাতে জিওসি জেনারেল মঞ্জুরের সঙ্গে ব্যক্তিগত নৈশভোজে অংশগ্রহণ করি। সেখানে আলাপচারিতায় মঞ্জুরের স্ত্রী জিয়ার ওপর খুব বিরক্তি প্রকাশ করেন। তিনি অত্যন্ত রূঢ় ভাষায় খোলামেলাভাবে সরকার ও সেনা কর্তৃত্বের সমালোচনা করতে শুরু করেন। এতে আমি ও আমার স্ত্রী অস্বস্তি বোধ করছিলাম এবং অন্য প্রসঙ্গ টানতে চেষ্টা করি। যা হোক, খাওয়া দাওয়ার পর আমরা চলে আসি, কিন্তু সামরিক গোয়েন্দারা অতি রঞ্জিত ও কাল্পনিকভাবে সাজিয়ে সেই নৈশভোজের কথা সেনাপ্রধান এরশাদ ও জিয়ার কানে তোলে। আমাকে বগুড়ায় ও মঞ্জুরকে ঢাকায় বদলি। এর কয়েকদিন পরেই এরশাদ আমাকে জানালেন রাষ্ট্রপতি জিয়ার নির্দেশে আমাকে ঢাকায় অ্যাডজুটেন্ট জেনারেলের পদ ছেড়ে
বগুড়াতে জিওসি হয়ে চলে যেতে হবে। প্রসঙ্গক্রমে আমি জানতে চাইলাম, আর কার পোস্টিং হয়েছে? এরশাদ উত্তরে বললেন, জেনারেল মঞ্জুরকে চট্টগ্রাম থেকে ঢাকায় স্টাফ কলেজে বদলি করা হয়েছে এবং আমার বর্তমান অ্যাডজুটেন্ট জেনারেল পদ আপাতত খালি থাকবে এবং লেফটেন্যান্ট জেনারেল এরশাদ নিজেই সেই দায়িত্ব পালন করবেন। আর্মি হেডকোয়ার্টারের পিএসও থাকাকালে আমাকে প্রায়ই তৎকালীন সেনাপ্রধান জিয়ার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হতো, কিন্তু জেনারেল এরশাদ সেনাপ্রধান হওয়ার পর রাষ্ট্রপতি জিয়ার সঙ্গে আমার তেমন দেখা সাক্ষাৎ হতো না এবং আমিও নিজে থেকে কোনো রকম যোগাযোগ রাখা থেকে বিরত থাকতাম। অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে অফিসিয়ালি আমার তেমন দেখা সাক্ষাৎ হওয়ার কথাও নয়। তাছাড়া অফিসিয়াল প্রয়োজন ছাড়া রাষ্ট্রপতি কিংবা মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ সামরিক আচারে অবাঞ্ছনীয়। 1981 সালের মে মাসে জিয়া নিহত হওয়ার 5 দিন পূর্বে বগুড়া সেনানিবাসে বদলির আদেশ পেলাম। বদলির আদেশ পেয়ে আমি চিফ অফ স্টাফ জেনারেল এরশাদকে রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক জেনারেল জিয়ার সঙ্গে আমার সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করার জন্য অনুরোধ করি। আমি তাকে এই বলে আশ্বস্ত করি যে বদলি রহিত করার কোনো তদবির নিয়ে আমি রাষ্ট্রপতি জিয়ার কাছে যাচ্ছি না। ঢাকা থেকে যাওয়ার আগে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চাই। তবে আমার এই ইচ্ছা অবশ্যই ছিল যে সাক্ষাতের সুযোগে আর্মির অব্যবস্থা এবং মুক্তিযোদ্ধাদের অসন্তোষের বিষয়ে জিয়াকে অবহিত করব। প্রথমে জেনারেল এরশাদ সাক্ষাতের ব্যবস্থা করে দিতে রাজি হলেন না। আমাকে বললেন নিজেই যেন সাক্ষাতের ব্যবস্থা করি, কিন্তু আমি রাষ্ট্রাচারের নিয়ম কানুনের উপর জোর দেওয়ার 2 দিন পর জেনারেল এরশাদ 30 মে বিকেলে প্রেসিডেন্টের বাড়িতে আমার সঙ্গে জিয়ার সাক্ষাতের ব্যবস্থা করলেন। সঙ্গে সঙ্গে জেনারেল এরশাদ আমাকে এও জানালেন যে রাষ্ট্রপতি জিয়া চান আমি যেন খুব তাড়াতাড়ি বগুড়ায় যোগদান করি। আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা হওয়ার 2-1 দিন পরেই বগুড়ায় চলে যাব বলে এরশাদকে জানায়, কিন্তু জিয়ার সঙ্গে আমার সেই সাক্ষাৎ আর হলো না। আগের রাতেই তিনি নিহত হন। সে কথায় আমি পরে আসছি। এদিকে রাষ্ট্রপতি জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা হওয়ার পর আমি জেনারেল মঞ্জুরকে চট্টগ্রামে ফোন করি। জেনারেল মঞ্জুর ফোনে আমাকে এমন ইঙ্গিত করলেন যে রাষ্ট্রপতি জিয়া নিশ্চয়ই ভাবেন আমরা দুজন এক পক্ষের, বিশেষ করে তার রাজনৈতিক ও সমসাময়িক কার্যকলাপের বিরুদ্ধে। এজন্যই আমাদের বদলি করে দিলেন। যা হোক, আমার বগুড়ায় বদলির খবরে ঢাকায় মুক্তিযোদ্ধা অফিসার ও সৈনিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে তারা এ সিদ্ধান্তে হতাশ হন, কারণ সেনা সদরে 4 জন পিএসও এর মধ্যে তখন আমি একমাত্র মুক্তিযোদ্ধা জেনারেল ছিলাম। সেনা প্রধান এরশাদ সহ বাকি সবাই অমুক্তিযোদ্ধা ও পাকিস্তান প্রত্যাগত। জিয়ার হত্যাকাণ্ড ও এরশাদের তৎপরতা। 30 মে শুক্রবার, আমি তখনও বিছানায় শোয়া। ভোরেই আমার সহকর্মী আর্মি হেডকোয়ার্টারের পিএসও জেনারেল নুরুদ্দিন ফোন করে আমাকে সত্বর সেনা সদরে যেতে বললেন। সেই সঙ্গে জানালেন জেনারেল জিয়া চট্টগ্রামে নিহত হয়েছেন। আমি তাড়াতাড়ি ইউনিফর্ম পরে সেনা সদরে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি জেনারেল এরশাদ আগে উপস্থিত হয়েছেন। এরশাদ ছিলেন সামরিক পোশাক পরিহিত এবং ধীর স্থির ও শান্ত। আমার পরে সেনা সদরে এলেন আরেক পিএসও জেনারেল মান্নান সিদ্দিকী। আমরা জেনারেল এরশাদকে জিজ্ঞাসা করলাম এখন কি হবে। জেনারেল এরশাদ সরাসরি কোনো উত্তর দিতে চাননি, বরং পরোক্ষ ইঙ্গিতে সামরিক আইন জারির কথা বললেন। আমরা বললাম
সামরিক আইন জারির কোনো যুক্তি বা অবস্থা এখন নেই। উপরাষ্ট্রপতি সাত্তার আছেন, তিনি তখন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। আশ্চর্যজনক হলেও সত্য, তখনও পর্যন্ত জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি সাত্তারকে জিয়া নিহত হওয়ার খবর জানাননি। আমরা বলার পর জেনারেল এরশাদ গেলেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সকাল 9টার দিকে জেনারেল মঞ্জুর চট্টগ্রাম থেকে আমাকে ফোন করলেন। আমি তখন জেনারেল নুরুদ্দিনের কক্ষে। জেনারেল মঞ্জুর আমাকে আমার অফিস কক্ষে না পেয়ে জেনারেল নুরুদ্দিনের কক্ষেই ফোন করেন। ফোনে মঞ্জুর বললেন, জেনারেল জিয়ার নিহত হওয়ার ব্যাপারে পরে বিস্তারিত জানাবেন, কিন্তু এই মুহূর্তে সবাই যেন শান্ত থাকে। ঢাকায় আর যেন রক্তক্ষয়, সংঘর্ষ ইত্যাদিতে কেউ জড়িয়ে না পড়ে। আমি আর বলতে পারছি না, অসুবিধা আছে। এরপর ফোন লাইন কেটে যায়। অনেক পরে 1990 সালে আমি জানতে পারি জেনারেল মঞ্জুর তখন জুনিয়র অফিসারদের দ্বারা পরিবেষ্টিত ও চাপের মধ্যে ছিলেন। জিয়া হত্যার ব্যাপারে অ্যান্থনি ম্যাসকারেনহাস তাঁর লেগেসি অফ ব্লাড বইতে 169 নং পৃষ্ঠায় জেনারেল মঞ্জুর ও জেনারেল শওকতের ষড়যন্ত্রের আভাস দিয়ে যে বর্ণনা দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তাঁদের উভয়ের সম্পর্ক ভালো ছিল না, তা আগেই বলেছি। একইভাবে ওই বইয়ে বলা হয়, জেনারেল মঞ্জুর ঢাকায় একাধিকবার ফোন করেছেন এবং আমি তার ফোন পেয়ে অস্বস্তি বোধ করেছি বা হতবাক হয়েছি। এটাও সম্পূর্ণ বানোয়াট। আমি এসব ঘটনার সাক্ষী। জেনারেল এরশাদের শাসনামলে এসব ভুল তথ্য আর্মিতে মুক্তিযোদ্ধা বিরোধীরা ম্যাসকারেনহাসকে উদ্দেশ্যমূলকভাবে সরবরাহ করে। বইটি পড়লে এর উদ্দেশ্য বোঝা যায়। হত্যাকাণ্ড সম্পর্কে খালেদ ও মুজাফফর যা বলেন। এছাড়া আমি যখন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত, তখন জিয়া হত্যায় অভিযুক্ত অন্যতম পলাতক আসামি মেজর খালেদ ব্যাংককে ছিলেন। অপর পলাতক আসামি মেজর মুজাফফর ছিলেন ভারতে। ভারত থেকে এসে মেজর মুজাফফরও খালেদকে নিয়ে ব্যাংককে আমার সঙ্গে দেখা করেন। জিয়া হত্যার বিষয়ে তাঁদের সঙ্গে আমার দীর্ঘ আলাপ আলোচনা হয়। ওই হত্যাকাণ্ডের সঠিক তথ্য জানার ইচ্ছা আমার ছিল এবং সেরূপ চেষ্টাও করি। ব্যক্তিগত প্রচেষ্টায় আমি যা জেনেছি তা সংক্ষেপে এরকম। মতি, মাহবুব ও খালেদের নেতৃত্বে চট্টগ্রাম 24 ডিভিশনের জুনিয়র অফিসাররা জিওসি জেনারেল মঞ্জুরের অজান্তে প্রেসিডেন্ট জিয়াকে সার্কিট হাউস থেকে অপহরণ করে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসার পরিকল্পনা করে। তাদের উদ্দেশ্য ছিল জিয়াকে চাপ দিয়ে বিভিন্ন দাবি দাওয়া আদায়, বিশেষ করে সেনাপ্রধান এরশাদ সহ অন্যান্য দুর্নীতিপরায়ণ সামরিক অফিসার এবং পাকিস্তানপন্থী শাহ আজিজ ও অন্য দুর্নীতিবাজ মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে অপসারণ করানো। কারণ এরশাদের দুর্নীতি, স্বজনপ্রীতি ও মুক্তিযোদ্ধা অফিসারদের হয়রানি, বিশেষ করে মুক্তিযোদ্ধা অফিসারদের ঢালাওভাবে পার্বত্য চট্টগ্রামে বদলি করা সহ সামরিক ও বেসামরিক প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যাপক দুর্নীতি নিয়ে জুনিয়র অফিসারদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল। মূলত এরই বহিঃপ্রকাশ ঘটেছে তাদের ওই উচ্ছৃঙ্খল বিদ্রোহের মধ্য দিয়ে। বিদ্রোহের সেই রাতে বেশ ঝড় হচ্ছিল এবং জিয়া সার্কিট হাউসের দোতলায় ঘুমিয়েছিলেন। ভোর 4টার দিকে অফিসাররা অতর্কিতে সার্কিট হাউস আক্রমণ করে। ওই আক্রমণের উল্লেখযোগ্য দিক ছিল তাতে কোনো সৈনিক, জেসিও বা এনসিওকে সরাসরি জড়ানো হয়নি। জুনিয়র অফিসাররা নিজেরাই দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে সার্কিট হাউসে রকেট লঞ্চার নিক্ষেপ করে। পরে এক গ্রুপ গুলি করতে করতে ঝড়ের বেগে সার্কিট হাউসে ঢুকে পড়ে। গুলির শব্দ শুনে জিয়া রুম থেকে বের হয়ে আসেন এবং কয়েকজন অফিসার তাকে ঘিরে দাঁড়ায়। ওই সময় লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান মাতাল অবস্থায় টলতে টলতে জিয়া কোথায় বলে সিঁড়ি বেয়ে
উপরে আসে এবং পলকে গজ খানেক সামনে থেকে তার চাইনিজ স্টেন গানের এক ম্যাগাজিন গুলি জিয়ার উপর চালিয়ে দেয়। অন্তত 20টি বুলেট জিয়ার শরীরে বিদ্ধ হয় এবং পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। উপস্থিত অন্য অফিসাররা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায়। তারা কোনো গুলি ছোড়েনি, শুধু 2-1 অফিসার কি করছেন বলে চিৎকার করে ওঠেন। কিন্তু ততক্ষণে প্রেসিডেন্ট জিয়া মেঝেতে লুটিয়ে পড়েন। লেফটেন্যান্ট কর্নেল মতির ক্ষোভের কারণ ছিল ভিন্ন। থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকা অবস্থায় ঢাকায় এলে আমি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মেজর খালেদ ও মুজাফফরের সঙ্গে আমার আলোচনা বিস্তারিতভাবে অবহিত করি। যেসব অফিসারের উপস্থিতিতে চট্টগ্রাম সার্কিট হাউসে জেনারেল জিয়াকে হত্যা করা হয়, তাঁদের মধ্যে একমাত্র মেজর খালেদ ও মেজর মুজাফফরই তখন জীবিত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব দুজন পালিয়ে যাওয়ার সময় মানিকছড়ির কাছে গোলাগুলিতে নিহত হন। মুজাফফর ও খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। পরে মুজাফফর ভারতে এবং খালেদ ব্যাংককে চলে যান। বাকিদের কোর্ট মার্শালে ফাঁসি দেওয়া হয়। 1993 সালে খালেদ ব্যাংককে হার্ট অ্যাটাকে মারা যান এবং তার লাশ ঢাকায় পাঠানো হয়। বস্তুত ঘটনার পরদিন মঞ্জুরের সঙ্গে কথা হওয়ার পর আমি বুঝতে পারি মঞ্জুর জিয়া হত্যার সঙ্গে জড়িত নয়, এবং পরে মেজর খালেদের কাছ থেকেও জানতে পারি যে আমার ধারণাই সঠিক। আমার মনে হয় জিয়াকে হত্যার পেছনে লেফটেন্যান্ট কর্নেল মতির ক্রোধ ও আক্রোশের কারণ ছিল অন্যতম। 1981 সালের মে মাসের প্রথম দিকে আমেরিকাতে সামরিক প্রশিক্ষণে মনোনয়নের জন্য তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল ইমামুজ্জামান ও পাকিস্তান প্রত্যাগত লেফটেন্যান্ট কর্নেল শাখাওয়াত সহ 5 জনকে একত্রে সেনা সদরে বাছাইয়ের জন্য ডাকা হয়। এদের মধ্যে শাখাওয়াত ছিলেন 10 মার্চ 1981 সালে এরশাদ কর্তৃক মনোনীত একটি কোর্ট মার্শালের প্রসিকিউটর, যেখানে ষড়যন্ত্র ও অভ্যুত্থান পরিকল্পনার দায়ে মুক্তিযোদ্ধা অফিসার লেফটেন্যান্ট কর্নেল নুরুন নবী বীর বিক্রম, কর্নেল দিদার ও একজন সামরিক ব্যাংকার মনির হোসেনের বিচার হয়েছিল। কোর্ট মার্শালে লেফটেন্যান্ট কর্নেল নুরুন নবীকে চাকরি থেকে বরখাস্ত এবং 1 বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। দিদারকে 10 বছরের জেল এবং মনির হোসেনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেনাপ্রধান ইমামুজ্জামান ও মতিকে বাদ দিয়ে শাখাওয়াতকে আমেরিকায় প্রশিক্ষণের জন্য মনোনীত করেন। যদিও যোগ্যতা বলে বাকি 1 অফিসার শাখাওয়াতের চেয়ে ভালো ছিল বলে অনেকের ধারণা। মনোনয়ন না পেয়ে মতিউর রহমান অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত হন এবং ওই দিনই বঙ্গভবনে গিয়ে জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল সাদেকের সঙ্গে দেখা করেন। মনোনয়নে অনিয়মের কথা তিনি সরাসরি জেনারেল সাদেককে বলেন। তিনি আরও অভিযোগ করেন মুক্তিযোদ্ধা অফিসারগণ আর্মিতে হয়রানির শিকার হচ্ছেন এবং বিষয়টি রাষ্ট্রপতিকে জানানোর জন্য জেনারেল সাদেককে অনুরোধ করেন। জিয়া হত্যার পরদিন সকালে কথা প্রসঙ্গে জেনারেল সাদেক আমাকে মতিউর রহমানের ক্ষোভের বিষয়টি অবহিত করেন। জেনারেল সাদেক আরও বলেন, মতি সম্ভবত জেনারেল জিয়াকে হত্যা করেছে। মঞ্জুর জিয়া হত্যায় সরাসরি জড়িত ছিলেন না। আমি ভালোভাবেই জানতাম রাষ্ট্রপতি জিয়া হত্যা কোনো পরিকল্পিত সামরিক অভ্যুত্থান বা বিদ্রোহ ছিল না। এটা ছিল কিছু তরুণ সেনা অফিসারের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং তা ক্ষমতা দখলের জন্য ছিল না। রাষ্ট্রপতি জিয়া হত্যার পর জেনারেল মঞ্জুরের অধীনস্থ অফিসারগণ যখন তার কাছে গিয়ে এই হত্যাকাণ্ড সম্পর্কে জানান, তখন অবস্থার পরিপ্রেক্ষিতে একজন ডিভিশন কমান্ডার হিসেবে তিনি ওই ঘটনার দায় দায়িত্ব নিতে বাধ্য হন। তাঁর অধীনের অফিসারগণ যদিও তার অজান্তে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তবুও
একজন সামরিক অধিনায়ক হিসেবে তাঁকেই ওই ঘটনার জন্য দায়ী করা হতো। তাছাড়া এই হত্যাকাণ্ডে তিনি যে জড়িত নন, সহজভাবে তা বিশ্বাসযোগ্য হতো না। অথচ জেনারেল মঞ্জুরকে পলাতক অবস্থা থেকে ধরে এনে কোনো তদন্ত ছাড়াই সুপরিকল্পিত ও ষড়যন্ত্রপূর্বক ঠান্ডা মাথায় অন্তরীণ অবস্থাতেই হত্যা করা হয়। হত্যার পর তাকে আনুষ্ঠানিকভাবে জিয়া হত্যার জন্য দায়ী করা হয়। জেনারেল মঞ্জুরকে অন্তরীণ অবস্থায় হত্যার কারণ ছিল নিরপেক্ষ তদন্ত ও বিচার হলে জিয়া হত্যার ষড়যন্ত্রের আদ্যোপান্ত প্রকাশ হয়ে যেত, আর তাকে হত্যা করা না হলে ভবিষ্যতে অনেকের স্বার্থ সিদ্ধির পথ হতো কণ্টকময়। 30 মে জিয়া হত্যার পর সেনা সদরে আমার সঙ্গে মঞ্জুরের ফোনে কথোপকথন থেকে আমি বুঝতে পারি তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না, কিন্তু স্বাভাবিকভাবেই অধিনায়ক হিসেবে তাকে এই হত্যাকাণ্ডের দায়িত্ব বহন করতে হচ্ছিল। আমার এই ধারণা আমি আর্মি হেডকোয়ার্টারে সেনাপ্রধান এরশাদ সহ আমার অন্য সহকর্মী পিএসওদের সামনে ব্যক্ত করি, কিন্তু তারা বিভিন্নভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেন যে জেনারেল মঞ্জুরের নেতৃত্বেই ওই হত্যাকাণ্ড ঘটে। এছাড়া বেশ তড়িঘড়ি করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে মঞ্জুরকে জড়িত করে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারণা শুরু হয়ে যায়। যদিও আমি মত প্রকাশ করি যে কোনো প্রকার খোঁজ খবর না করে রেডিও টিভিতে এরকম প্রচারণা ঠিক নয়। মঞ্জুর যে জিয়া হত্যায় জড়িত ছিলেন না তা আরও দুটি ঘটনা বিশ্লেষণ করলেই বোঝা যায়। 30 মে ভোরে যখন মঞ্জুরকে জিয়া হত্যার খবর দেওয়া হয় তখন তিনি বাসায় ঘুমিয়েছিলেন। খবর পেয়ে তিনি এবং তার স্ত্রী যখন শোয়ার ঘর থেকে বেরিয়ে আসেন তখন তারা স্লিপিং ড্রেস পরা ছিলেন। আরেকটি ঘটনা হলো ওই হত্যাকাণ্ডের সময় 2 জন অফিসার, 1 জন পুলিশ ও 4 জন গার্ড রেজিমেন্টের সদস্য মারা যান। ঢাকা থেকে যাওয়া প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের আহত ও নিহত সৈন্যদের পেনশনাদির জন্য পরে তাদের ইউনিটে একটি লোকাল কোর্ট অফ এনকোয়ারি করা হয়। অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে সেই কোর্ট অফ ইনকোয়ারির রিপোর্ট আমার গোচরে আসে। ওই রিপোর্টে গার্ড রেজিমেন্টের 2 জন সদস্যের বক্তব্য বেশ প্রণিধানযোগ্য। তাদের বক্তব্য থেকে জানা যায় জিয়া হত্যার পর বিদ্রোহীরা গার্ড রেজিমেন্টের সদস্যদের সার্কিট হাউস থেকে একটি গাড়িতে করে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যান। বিদ্রোহে জড়িত অফিসাররা তাদের গাড়িতে তোলার আগে এই বলে হুঁশিয়ার করে দেন যে সেনানিবাসে যাওয়ার পর তারা যেন কারোর সঙ্গে কোনো কথা না বলেন। তবে যদি জিওসি জেনারেল মঞ্জুর এসে তাঁদের কাছে সার্কিট হাউসের ওই রাতের ঘটনা জানতে চান তাহলে তাঁরা যেন বলেন ঝড় বৃষ্টি এবং অন্ধকারের কারণে কারা গোলাগুলি করেছে আমরা দেখিনি।